সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে সুস্বাগতম। ফকিরহাট কাজী আজহার আলী কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। উপস্থাপনায় আছি আমি তোমাদের সাথে প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কাজী আজহার আলী কলেজ, ফকিরহাট, বাগেরহাট। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো। টোটাল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। নিয়মিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা ক্লাস নিচ্ছি ফিনান্স ব্যাংকিং এর উপর। তো ফিনান্স ব্যাংকিং এর গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মূলধন ব্যয়ের উপর। তো মূলধন ব্যয়টা ছিল মূলত আমাদের সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায়টাকে আমি টোটাল 5টা খণ্ডে বিভক্ত করছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো আজকে হলো সপ্তম অধ্যায়, আমাদের চতুর্থ খণ্ড। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা 29তম ক্লাস, এখানে 29তম ক্লাস করছি। তো এর আগে অলরেডি আমরা 28টি ক্লাস করছি এবং প্রত্যেকটাই আমাদের টোটাল বইটাতে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা যথাসম্ভব ডিসকাশন করছি। তো দেখি চলে আসি আজকের টপিকসে কি আছে। আজকের টপিকস হলো আমাদের মূলধন ব্যয়, সপ্তম অধ্যায়, চতুর্থ খণ্ড। আজকের ক্লাস শুরু করার আগে আমরা গত ক্লাসে কি করছিলাম সেগুলো একটু ফিরে দেখি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার নিয়ে, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার নিয়ে, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বা ইকুইটি ব্যয়টাকে নিয়ে। সাধারণ শেয়ারের মূলধন বা ইকুইটি ব্যয়তে কি ছিল? শূন্য লভ্যাংশ পদ্ধতিটাকে নিয়ে, এটা তোমাদের হয়তো খেয়াল আছে। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধির পদ্ধতি এবং মূলধন সম্পত্তি মূল্যায়ন পদ্ধতি। মূলধন সম্পত্তি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলটা আমি তোমাদের ভালো করে দেখতে বলছিলাম। আসলে সূত্রগুলো খুব একটা কঠিন নয়, জাস্ট তোমাদের একটু মনে রাখতে হবে এবং একটু খেয়াল রাখলে ফিনান্স ব্যাংকিং খুব একটা কঠিন সাবজেক্ট নয়, তোমরা এটা অবশ্যই পারবে। তো দেখি আজকে টপিকসে আমাদের কি আছে। আজ আমরা আলোচনা করব, আজকের পাঠে আলোচনা করব আমরা নতুন সাধারণ স্টকের ব্যয় নিয়ে। নতুন যে আমাদের যে স্টকটা আমরা ছাড়ছি সেটার সাধারণ স্টকের ব্যয় নিয়ে আলোচনা করব। ইকুইটি মূলধন ব্যয়মুক্ত, তুমি কি একমত? মানে ইকুইটির যে মূলধন আছে এটা যে ব্যয়মুক্ত, মানে এটা যে আসলে কোনো খরচ হয় না, এর সাথে কি তুমি একমত? সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সংরক্ষিত মুনাফার ব্যয় নির্ণয়, আমাদের যে একটা মুনাফাটা যে সংরক্ষিত থাকে সেটার যে ব্যয় নির্ণয় করার পদ্ধতিতে আলোচনা করব। এটা মূলত আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু করছি, সুতরাং এখানে বেশ ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, আমরা সেগুলো নিয়েই আলোচনা করে যাচ্ছি। তো আজকের প্রথম টপিকস আমাদের কি আছে আলোচনার বিষয়ে? আজকের প্রথম টপিকস হলো আমাদের নতুন সাধারণ স্টকের ব্যয়। তো সাধারণ স্টকের তো একটা ব্যয় আছে, আমরা একদিন জানছিলাম। তো এটা যখন যখন ইস্যু করতেছি তখন এর ব্যয়টা কি, আমরা মূলত আজকে আমাদের ক্লাস শেষে আমরা এটা জানতে পারবো। তো দেখি এখানে কি বলছে। কোনো কোম্পানি মূলধন সংস্থানের উদ্দেশ্যে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান না করে নিট মুনাফার একটি অংশ সংরক্ষিত তহবিল হিসাবে রাখতে পারে। তার মানে প্রতিষ্ঠান ধরে নাও এবছর 1 কোটি টাকা লাভ করছে, তো এটা সব টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে হয়তো এখান থেকে 50% মানে 50 লক্ষ টাকা তাদের নিজেদের জন্য রেখে দিয়েছে। অথবা নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংস্থাপন করতে পারে, অথবা নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে সেটা মূলধনটাকে তোমার বাড়াতে পারে। তো এই ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানে কোম্পানি সক্ষম হয়। যদি নতুন শেয়ার ইস্যু করে তাহলে কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা সম্পূর্ণ পরিশোধ করতে পারে যারা ছিল, এক্সিস্টিং যারা ছিল। তবে যখন শেয়ার ইস্যু করে তখন তার পূর্ব ঘোষিত মূল্য বা লিখিত মূল্য আদায় করতে পারে না, কারণ শেয়ার ইস্যু সংক্রান্ত কিছু খরচ আছে। এই খরচের মধ্যে রয়েছে অবলেখন কমিশন, দালালি ফি, আইনগত খরচ, প্রশাসনিক খরচ ইত্যাদি। এ ধরনের খরচকে উত্তোলন খরচ, ভাসমান খরচ বা ফ্লোটিং কস্ট বলা হয়ে থাকে। তো এই দেখো, এইটাই হচ্ছে আমাদের মূল দেখতে হবে, সেটা হলো ফ্লোটিং কস্টটা কি। তো এই ধরনের যে খরচ রয়েছে সেগুলো হলো ফ্লোটিং কস্ট। এই পদ্ধতিতে শেয়ারের খরচ নির্ণয় করার জন্য শেয়ার বিক্রয় মূল্য হতে উক্ত উত্তোলন ব্যয় বাদ দিয়ে শেয়ারের খরচ বের করতে হবে। এই ক্ষেত্রে সূত্রটি নিম্নরূপ হতে হবে আমাদের। সেক্ষেত্রে আমাদের তাহলে কি, নতুন স্টক যখন আমাকে ইস্যু করলো তখন শেয়ারের ব্যয়টা কিভাবে নির্ণয় করতে হবে? এইটা হলো আমাদের
সেইটা আমরা কিন্তু দেখো এই সূত্রটা অলরেডি দেখে আসছি, কিন্তু এখানে আমাদের একটা আলাদা অপশন দিয়ে দিয়েছে, D1টাকে নির্ণয় করার সূত্র দিয়ে দিয়েছে। তো তোমাদের কি চেনা চেনা মনে হচ্ছে? গত ক্লাসে কিন্তু এটা ছিল, গত ক্লাসে ছিল কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি সমান সমান D1 ডিভাইডেড বাই P0 ইন্টু এফসি প্লাস জি ইন্টু 100। তো এখানে D1টাকে আমরা কিভাবে নির্ণয় করব? D1 সমান সমান D0 ইন্টু 1 প্লাস জি, মানে গ্রোথটাকে কিভাবে বাড়তেছে। আর ফিউচার ভ্যালু আমরা করছিলাম মনে আছে, এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই। তো ঠিক তেমন ভাবেই বাড়ছে, ইন্টারেস্টটা যা বাড়ছে তারপরেই বাড়ছে, আর বাদ বাকি বিষয়গুলো সেমই আছে। মার্কেট প্রাইস পার শেয়ার, গ্রোথ রেট অফ ডিভিডেন্ড অ্যান্ড ফ্লোটিং কস্ট, এখানে ফ্লোটিং কস্টটা কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া থাকবে। তো ম্যাথমেটিক্যাল টার্ম দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। তো একটি ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের কি বলেছে, একটি কোম্পানির বাজার মূল্য 150 টাকা। তাহলে প্রথমেই আমাকে যেটা পাচ্ছি সেটা হলো বাজার মূল্য, তার মানে ফেস ভ্যালু কত দেওয়া আছে আমাদের এখানে, কি পিও দেওয়া আছে কত, 150 টাকা। কোম্পানির সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ারে 15 টাকা হারে লভ্যাংশ দেয়। 15 টাকা হারে মানে 15% হারে সে লভ্যাংশ দিচ্ছে প্রতিষ্ঠানটা, এবং অতীতের রেকর্ড পর্যবেক্ষণের লভ্যাংশের গড়ে 7% হারে বৃদ্ধি পায়। শেয়ার বিক্রয়জনিত খরচ 4% হলে শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। শেয়ার বিক্রয়জনিত খরচ 4% হলে শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। তাহলে কি এখানে আমরা আগে জি সমান সমান কত দেওয়া আছে, তার মানে এখানে কোন হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের, জিটা দেওয়া আছে 7%। তাহলে কি জি যেহেতু দেওয়া আছে, তাহলে D1টা নির্ণয় করতে পারবো। ডি জিরো কত ছিল আমাকে, এখানে শেয়ারের লভ্যাংশের হার কত ছিল 15%, এবং সেটা বৃদ্ধি পাচ্ছে 7% হারে। তাহলে এবছর যদি 16 টাকা হয়, তাহলে পরে 15 টাকা হয়, পরের বছর হবে 16.5 টাকা। আর এফসি ফ্লোটিং কস্ট, এই ফ্লোটিং কস্টটা কি ছিল, যে আমাদের বাজার মূল্য ছিল তার সাথে শেয়ার খরচ, যে খরচটা হয়েছিল, এটা হচ্ছে মূলত ফ্লোটিং কস্ট। ফ্লোটিং কস্টটা কত, 4%, মানে 6 টাকা। তো তাহলে কি এখন তোমরা পারবা না? এখন অবশ্যই পারবা, যেহেতু ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারছি। একটা ম্যাথ করার জন্য সবসময় খেয়াল রাখবা, ম্যাথ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উপাত্তগুলা মানে হচ্ছে এই যে বিষয়গুলো, এইগুলাকে আমরা সবার আগে কালেক্ট করে নিব, তাহলে আমাদের ম্যাথটা করতে সমস্যা কম হবে। তো তাহলে দেখি এখানে কি দেওয়া আছে, 16/, দেওয়া আছে, তো আমরা সহজেই আমরা এটা করতে পারছি। তো সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা কত আছে আমাদের ক্যালকুলেশন করে কত আসছে, 16.15%, 16.15% সাধারণ শেয়ার মূলধন ব্যয়। তো এটাই তো, খুব একটা কঠিন বিষয় ছিল না, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম, তো একটু বড় দেখিয়েছে অঙ্কটা, কিন্তু আসলে খুব একটু কঠিন নয়। তো পরবর্তী টপিকসে চলে আসি। পরবর্তী টপিকস আমাদের কি আছে, ইকুইটি ব্যয় মূলধন ব্যয় মুক্ত। এটি কি তুমি একমত? এটা মূলত ব্যাখ্যামূলক একটি কথা, যে ইকুইটি ব্যয় মুক্তি, ইকুইটি মূলধন ব্যয় মুক্ত। তো দেখি আমাদের কি আলোচনা করে কি দেখতে পাই এখান থেকে। সাধারণ শেয়ার ও সংরক্ষিত তহবিলের সমষ্টিকে ইকুইটি মূলধন বলে। অনেক ইকুইটি মূলধনকে ব্যয়মুক্ত বলে অভিহিত করেছেন। অনেকে, তার মানে কি সাধারণ শেয়ার ও সংরক্ষিত তহবিলের সমষ্টিকে ইকুইটি মূলধন বলে। তার মানে আমাকে যদি সাধারণ শেয়ার আমরা ইস্যু করে থাকি, যে টাকাটা আমরা এখান থেকে আর্ন করব, এবং অথবা সংরক্ষিত, যে টাকাটা সংরক্ষিত রাখবো, সেটাকে আমরা কি বলতে পারি, ইকুইটি মূলধন বলতে পারি। অনেকে কি বলেছেন, অনেকে বলেছেন যে এটাকে মূলত আমাদের ব্যয়মুক্ত। তাহলে দেখি আমরা একটু আলোচনা করি। তো তাদের মতে কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছ থেকে যে মূলধন সংগ্রহ করে তার জন্য বাধ্যতামূলকভাবে লভ্যাংশ দিতে হয় না। সত্য কথা, দিতে তো হয় না, এটা তো তোমরা বুঝতেই পারছো। কোম্পানি পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারলে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে, তাই ইকুইটি মূলধনকে তারা ব্যয়মুক্ত বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি সম্পূর্ণ ব্যয়মুক্ত নয়। তার মানে কি, প্রতিষ্ঠান শেয়ার ইস্যু করলো, এখন কোনো কারণে টাকা পরিশোধ করতে পারছে না, বা যথেষ্ট পরিমাণ মুনাফা করতে পারে না, এই জন্য কিন্তু তাকে টাকা প্রদান করতে হচ্ছে না, এখানে তাই বলা হচ্ছে। আসলে কি তাই বিষয়টা? আসলে কিন্তু তা নয়। কেন নয়? কেননা সাধারণ শেয়ারের ক্ষেত্রে উত্তোলন ব্যয়, লভ্যাংশ প্রদান ব্যয় প্রভৃতি রয়েছে। সাধারণ শেয়ারের ক্ষেত্রে কিন্তু উত্তোলনের ব্যয় রয়েছে এবং লভ্যাংশ প্রদানের ব্যয়, লভ্যাংশ প্রদান যে করা লাগে তার একটা ব্যয় আছে। সংরক্ষিত তহবিলকে
অন্যভাবে অবন্টিত মুনাফা বলে, যার সম্পূর্ণ অংশীদার হচ্ছে শেয়ার হোল্ডাররা। সংরক্ষিত তহবিল শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসাবে বণ্টন করা হলে তারা ব্যক্তিগতভাবে অন্য কোনো ক্ষেত্রে তা বিনিয়োগ করে মুনাফা পেতে পারত, কিন্তু এই সংরক্ষিত তহবিল তখন কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে মূলধন হিসাবে ব্যবহার করে তখন সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায়। তাহলে দেখো, ইকুইটি মূলধন ব্যয়। ইকুইটি মূলধন মূলত আসছে কি সাধারণ শেয়ারতে সংরক্ষিত তহবিল। সাধারণ শেয়ারেও কিন্তু আমাদের কিছু খরচ বিদ্যমান আছে, এবং আমাদের সংরক্ষিত তহবিলও কিন্তু কোম্পানির মধ্যে বণ্টন না করে মূলধন হিসাবে ব্যবহার করে তখন সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়। মানে সুযোগ ব্যয়টা কি তোমাদের খেয়াল আছে? মানে একটি যখন এই টাকাটা আমরা মনে করো তাহলে বাধ্য হয়ে ওই খাতে ইনভেস্ট করা হচ্ছে, কিন্তু সে যদি পারত তাহলে কিন্তু সে সুযোগটা নিয়ে অন্য কোনো খাতেও ব্যয় করতে পারতো, এটাই সুযোগ ব্যয়। সুতরাং তাহলে কি আমরা এখান থেকে স্পষ্টভাবে কি বলতে পারি? স্পষ্টভাবে আমরা এটাই বলতে পারি, ইকুইটি ব্যয় মূলধন ব্যয়মুক্ত নয়, বরং ব্যয়যুক্ত। তাহলে প্রশ্ন পরীক্ষায় এটাকে যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা ইজিলি এটা এটা তোমরা বুঝতে পারবে। তো পরবর্তী টপিকসে চলে আসে আমাদের সংরক্ষিত মুনাফার ব্যয় নির্ণয়। সংরক্ষিত মুনাফা, আমরা যে মুনাফাটাকে সংরক্ষণ করে থাকি, সেই মুনাফাটা সংরক্ষণ করার পরে কিন্তু আমাদের কিছু ব্যয় কিন্তু ধার্য করা থাকে, আমাদের কিন্তু কিছু ব্যয় এখান থেকে নির্ণয় করার প্রয়োজন পড়ে। তো দেখি আমাদের কি কি ব্যয় এখানে আছে। তো সংরক্ষিত ব্যয়ের মধ্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের তহবিলের প্রয়োজন মেটাতে সংরক্ষিত তহবিলে বিশেষভাবে সহায়তা করে। সংরক্ষিত তহবিলের মাধ্যমে যখন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বিনিয়োগ করার প্রয়োজন হয়, তখন সংরক্ষিত তহবিল থেকে সহজে অর্থ হস্তান্তরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করতে পারে। তার মানে টাকা যদি আমি সংরক্ষণ করে রাখি, পরবর্তীতে কাজের প্রয়োজন পড়লে আমি প্রতিষ্ঠান সেই টাকাটাকে কাজে লাগাতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের অন্য আয়ের নতুন উৎস সৃষ্টি করে। কোম্পানি কর পরবর্তী মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ প্রদান করার পর যা থাকে তাই সাধারণ শেয়ারহোল্ডারদের প্রাপ্য। তবে কোম্পানি ইচ্ছা করলে এর লাভ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারে, আবার ব্যবসায়িক প্রবৃদ্ধি বৃদ্ধি করে পুনঃবিনিয়োগের উদ্দেশ্য সংরক্ষণ করতে পারে। অর্থাৎ বলা যায়, মুনাফা যে অংশ লভ্যাংশ হিসাবে প্রদান না করে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলে। একে ব্যয়যুক্ত মূলধনের উৎস হিসাবে বিবেচনা করা ঠিক নয়, কারণ এর এক ধরনের সুযোগ ব্যয়। যদি শেয়ারহোল্ডারদের এটি লভ্যাংশ হিসাবে প্রদান করা হতো তবে তা অন্যত্র বিনিয়োগ করে অর্জন করতে পারত। সুতরাং কি বলতে পারছি, সংরক্ষিত আয়ের ব্যয় কোনো ব্যয় না হলে থাকলেও এ সুযোগ ব্যয়কে ব্যয় হিসাবে বিবেচনা করা হয়। তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করতে পারি সংরক্ষিত মুনাফার যে ব্যয় নির্ণয়। তাহলে আমরা অনেকে চিন্তা করবে বা অন্যকে বলবে যে আমাদের সংরক্ষিত যে অর্থটা আছে আসলে এটাই তো আমাদের কোনো ব্যয় হচ্ছে না, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আমাদের এইখানে কিছু ব্যয় হচ্ছে বা কিছু খরচ হচ্ছে, সেইটাই আমরা তিনটি বিষয়ের পরে ভিত্তি করে আলোচনা করব। তো দেখি তিনটি বিষয়ের প্রথম বিষয়টি আমাদের কি আছে। প্রথম বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যদি ব্যক্তিগত আয়কর প্রদান করতে না হয়। যদি ব্যক্তিগত প্রদান করতে না হয় সেক্ষেত্রে কি হবে, সংরক্ষিত আয় যদি শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তবে তারা উক্ত আয় থেকে কর প্রদানের পর বাকি অংশ বিনিয়োগ করতে পারবে। যদি বণ্টন করা না হয় তবে এর জন্য কোনো ব্যক্তিগত কর দিতে হয় না। এজন্য ব্যয় নির্ণয় নিম্নরূপ। এক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় সংরক্ষিত ব্যয় সমান হবে। সূত্রটি হবে KE = KR D1, মানে সাধারণ শেয়ার এবং সংরক্ষিত, যে আমরা প্রথম যে সূত্র করছিলাম সে দুটো সেম। তার মানে কি হচ্ছে, তার মানে প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের যদি টাকা দেয় তাদের নতুন করে পুনরায় বিনিয়োগ করতে গেলে কি করতে হবে, তাদেরকে কিন্তু টাকাটা ইনভেস্ট করতে হবে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এটা করার প্রয়োজন পড়ছে না। যদি ব্যক্তিগত আয়কর প্রদান করা হয়, যদি সংরক্ষিত আয়ের জন্য ব্যক্তিগত আয়কর প্রদান করা হয় এবং উত্তোলন ব্যয় না থাকে তবে সংরক্ষিত আয়ের জন্য
নিম্নোক্তি সূত্র ব্যবহার করা যেতে পারে। কেই ইন্টু 1 মাইনাস পিটি, কস্ট অফ রিটেইন ক্যাপিটাল, আর্নিং, কস্ট অফ ইকুইটি, পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট। সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো পরবর্তীতে দেখি, এবং 3 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে। 3 নম্বর পয়েন্টে আমাদের বলছে 3 নম্বর পয়েন্টে আমাদের বলছে অনেক ক্ষেত্রে উত্তরণ ব্যয় দেয়া থাকে, উত্তরণ ব্যয় বিবেচনায় এনে কেই নির্ণয় করা হয়। তবে নির্ণীত কেই থেকে ব্যক্তিগত কর বাদ দিয়ে কেআর নির্ণয় নির্ভুলভাবে করতে হবে। সংরক্ষিত আয়ের সূচক ব্যয় নির্ণয় করা হয়। এটা অভ্যন্তরীণ অর্থায়ন, কারণ সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয়ের জন্য উত্তরণ ব্যয় বিবেচনায় আনা যাবে না। এক্ষেত্রে নিচের সূত্রটা আমরা সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে কে আর সমান সমান কি হচ্ছে, d1 ইন্টু 1 মাইনাস পিটি ডিভাইডেড বাই p0 প্লাস জি। তো d1টা কি ছিল, এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ার, পার্সোনাল ট্যাক্স, মার্কেট প্রাইস পার শেয়ার, আর জি ফর গ্রোথ রেট। তো এইটাই ছিল মূলত আমাদের 3টি পদ্ধতি আমরা অবলম্বন করছিলাম। এই 3টি পদ্ধতিগুলো ছিল এইগুলাই। এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আমরা পার্সোনাল যে কস্টগুলো আছে আমরা কিন্তু এগুলা নির্ণয় করতে পারি। তো দেখি তাহলে আজকে আমাদের মূলত টপিকস এ পর্যন্তই ছিল। তো তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই। ইকুইটি মূলধন ব্যয়মুক্ত, আসলে কি ব্যয়মুক্ত, এইটা তোমরা একটু চিন্তা করবা, এবং এটাই থাকবে তোমাদের মূলত আগামী দিনে বাড়ির কাজ। কেন ব্যয়মুক্ত নয়, কি কারণে ব্যয়মুক্ত নয়, আমি তোমাদের কাছে এই প্রশ্নগুলো করব। তোমরা অবশ্যই আশা করি এগুলো ব্যাখ্যা করবে আমাকে। এবং আমাদের পরবর্তী পাঠদানে আলোচ্য বিষয় কি থাকবে, আমাদের পরবর্তী পাঠদানে আলোচ্য বিষয় থাকবে আমাদের এই অধ্যায়ের 7ম অধ্যায়ের 5ম খণ্ড, সেটা আমাদের শেষ ক্লাস মূলত এই 7ম অধ্যায়ের উপর। তো তোমরা এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছ যে কোন কোন স্থান থেকে আমি আমার ইনফরমেশনগুলোকে কালেক্ট করছি। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও চাইলে এইসব ওয়েবসাইটে ঢুকতে পারো, ঢুকে এখান থেকে বই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারো। এখানে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে, এবং তোমরা চাইলে আমার ফেসবুকেও আমার সাথে ফ্রেন্ড হিসেবে অ্যাড হতে পারো। এবং আমি আশা করি আমি খুব দ্রুত হয়তো একটা ফেসবুক পেজও খুলবো। তোমরা অ্যাড হলে পেজ আমরা অথবা গ্রুপের মাধ্যমে আমরা আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। এখানে আমার ইউটিউব লিঙ্কটাও দেওয়া আছে, তোমরা আমার ইউটিউব লিঙ্কে ক্লিক করেও ভিডিওগুলো দেখতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। তো ক্লাস শেষ করার আগে প্রতিদিনের মতো কিছু বিষয় তোমাদের সাথে ডিসকাস করব। সেটা হলো যে মূলত ফিনান্স ব্যাংকিংটা বিষয়টা নিয়ে অনেকে অনেক চিন্তিত হয়ে পড়ে যে আসলে ফিনান্স ব্যাংকিং স্যার যে নিব, যে অনেকেই আমাকে প্রশ্ন করে ফিনান্স ব্যাংকিং যে নিব স্যার, আসলে তো এটা কঠিন, শুধু ম্যাথমেটিককে ভরা, আমি তো ম্যাথ খুব ভালো পারি না। তো স্যার তাহলে ম্যাথ আমি কি করে ফিনান্স ব্যাংকিংটা পারবো। তো একটা কথাই আমি বলতে চাই তোমাদের, সেটা হলো যে তোমরা গত ক্লাস যারা করছো আমার এখানে, আমার গত ক্লাসগুলো যারা দেখছো, আসলে প্রথম পত্র আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র যেটা ফিনান্স ব্যাংকিং আছে, এটা কি আসলে খুব বেশি কঠিন? তোমরা তো নিজেরাই দেখছো। তো আমরা অলরেডি এখানে 7টা অধ্যায় কমপ্লিট করছি। টোটাল অধ্যায়ের সংখ্যা আমাদের 9টি, তার মধ্যে 7টি কমপ্লিট করে ফেলছি। তার মানে এই 7টা অধ্যায় থেকে তোমাদের টোটাল 9টা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, এবং এখান থেকেই তোমাদের পরীক্ষা আসে। তো 7টা অধ্যায় যদি কেউ ভালো করে করতে পারে বা 6টা অধ্যায় যদি করে, তাহলে কিন্তু তার মানে সবগুলো প্রশ্নেরই কিন্তু সে অ্যান্সার করে আসতে পারে। তো আমার মনে হয় না যে আসলে ফিনান্স ব্যাংকিং, যেহেতু আমি পড়াই সেটা বলে বিষয় না, যে তোমরা যারা একটু টেনশন ফিল করছো তারা আসলে দেখো একটু ক্লাসগুলো দেখো। আমার মনে হয় না যে তোমাদের বুঝতে খুব একটা কঠিন হবে। আর যেহেতু 9-10-এ এখন ফিনান্স ব্যাংকিং যেহেতু কম্পালসারি সাবজেক্ট, সুতরাং তোমার 9-10 থেকে কিন্তু বেশ বেসিক বিষয়গুলো শিখে আসছো। তারই বিস্তারিত রূপ কিন্তু আমরা এই এইচএসসি লেভেলে দেখতে পাচ্ছি। সুতরাং ফিনান্স ব্যাংকিং নিয়ে তো আসলে মনে হয় তোমাদের অত বেশি টেনশন করার কিছু নাই। তো তোমরা তোমাদের আমার ক্লাসগুলো নিয়মিত করো,
আশা করি খুব দ্রুত আমাদের প্রতিষ্ঠানগুলো আবার আগের পর্যায়ে ফিরে যাবে এবং নিয়মিত ক্লাসগুলো সম্পন্ন হবে। তখন আমি তোমাদের সামনাসামনি বিষয়গুলো আরো ডিসকাস করব। এবং আরো একটা বিষয়, আমার যেহেতু এটা ফেসবুকে আমি দিয়ে দিচ্ছি, সুতরাং নতুন আমার কলেজের বাইরেও যারা স্টুডেন্ট আছো তারাও প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের অনলাইনে হেল্প করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা ডিপার্টমেন্ট, কাজী আজহারি কলেজ, ফকিরহাট, বাগেরহাট। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।